আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথা, আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। ভারত, ইন্ডিয়া, ভারতই বলা ভালো হবে যেহেতু মোদিজি ভারত বলতেই পছন্দ করেন। ভারত কিছুদিন আগেও আমেরিকার সাথে কি সম্পর্ক ছিল? খুব ক্লোজ সম্পর্ক ছিল। বাংলাদেশ কিছুদিন আগেও আমেরিকার সাথে ক্লোজ সম্পর্ক ছিল না। বর্তমান প্রেক্ষাপট একটু চিন্তা করে দেখুন আপনারা। আজ ভারতের গার্মেন্টস শিল্প ধ্বংসের মুখে। ভারতের গার্মেন্টস শিল্প ধ্বংসের মুখে লক্ষ লক্ষ লোক বেকার হচ্ছে। কিছুদিন আগে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক ছিল এবং আমেরিকার সাথে বাংলাদেশের যে সম্পর্ক ছিল, বর্তমান প্রেক্ষাপটে একটু আপনারা চিন্তা করে দেখুন বাংলাদেশের কি অবস্থা হতো। এই প্রসঙ্গে কথা বলার জন্য আজকে আমরা একজন অতিথিকে ডেকেছি। ভারত, বাংলাদেশ এবং আমেরিকার সম্পর্ক ও সমসাময়িক বাংলাদেশের প্রেক্ষাপট সম্পর্কে তার কাছে তার মূল্যবান কিছু বক্তব্য শোনার জন্য তাকে আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ আপনি আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আজকে আমাদের হ্যাঁ তো ছিলাম, হুম, ভালো ছিলাম। যখন ভারতের সাথে আমাদের বন্ধুত্ব ছিল আমরা ভালো ছিলাম, আচ্ছা, ভালো ছিলাম। ভাই বোনের মতো সম্পর্ক ছিল আমাদের। আমরা ছিলাম বোন, তারা ছিল আমাদের ভাই বা দাদা। হুম, আপনি দাদা বললেই ভালো হয়। আচ্ছা, দাদা বললে তো বোঝেন না, হুম, বাবার বাবা না। হুম, এটা হচ্ছে বোনের ভাই, হুম, এটাকে দাদা বলে সাধারণত। হুম, দাদা আর ওই দাদার মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, একটি দাদা হচ্ছে আমরা আমাদের বাবার বাবাকে দাদা বলুন, বলি। হ্যাঁ, তা আরো একটি বাংলার মধ্যে আরেকটি কথা আছে দাদা, সে দাদাটি হচ্ছে ভাইকে আমরা দাদা বলি। হুম, যেমন পানি এবং জল, দুইটা হুম, জিনিস কিন্তু এক, হুম, কিন্তু আমরা কখনো জল বলি, হুম, কখনো পানি বলি। হুম, পানির অপর নাম জীবন, জলের অপর নাম কিন্তু জীবন বলা হয় না। এরকম আমি স্লোগান আজ পর্যন্ত শুনিনি। হুম, তো ইন্ডিয়া, ভারত এবং হচ্ছে হিন্দুস্তান, এই তিনটা মিলে, তিনটা রাজ্য, তিনটা দেশ একত্রিত হওয়ার পর মোদি এটাকে গঠন করছে। বর্তমান যেভাবে হিসাব দেখাচ্ছে মোদি হুম, এটাকে বানিয়েছে। আচ্ছা, বানানোর পর এই তিনটা দেশ নিয়ে সে আমেরিকার সাথে বন্ধুত্ব করলো, হুম, আমেরিকার সাথে নানান ধরনের চক্রান্ত করলো। মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প, হুম, মানে ভাবছিল হয়তোবা ডোনাল্ড ট্রাম্প জেতার পর আমার ভারতের জন্য অনেক কিছু ভালো হবে। কিন্তু কুমির খুঁড়ে খাল আনা, একটা কথা আছে না, খাল কেটে কুমির আনা, এটা কথা আছে। খাল কেটে কুমির আনা। কুমির কেটে খাল আনা না। দেখো, আমি কেন এই কথাটা বলছি আমি বলে দিচ্ছি, এটার অর্থ হুম, আছে। তুমি তো শুদ্ধ ভাষায় বলে দিলা, আচ্ছা, বাক্যটাকে সোজা করলো, আমি বাক্যটাকে উল্টা বলছি। আমি জানি বাক্যটা কি, কুমির কাটে খাল আনা। হুম, দেখো, নিজের পা কুড়ালে মারা আর কুড়ালে যায় পা মারা, দুইটা কি এক? একই তো। কুড়ালে পা মারলে পাই কাটবে, আর কুড়াল দিয়ে পায়ে মারলে ওই পাই কাটবে। তো কুমির যদি খাল খুঁড়ে যদি কুমির আনো, হুম, আর কুমির খুঁড়ে যদি খাল আনো, তো জিনিসটা তো একই হচ্ছে। কুমির খুঁড়ে খাল তো আসে না। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কুমির বিগত খুঁড়ে খাল দিনগুলো, কেন আসে? আসবে না কেন? আমি আপনাকে যেটা জানতে আচ্ছা, চাচ্ছিলাম যে হ্যাঁ, বিগত বলেন। দিনগুলো বাংলাদেশ এবং ভারতের খুব হাড্ডাহাড্ডি, খুব সুন্দর একটা সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ। আচ্ছা, এবং আমেরিকার সাথে ইন্ডিয়ারও খুব সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক ছিল। জি জি জি, বর্তমান প্রেক্ষাপট পুরোপুরি উল্টো। আচ্ছা, আর সেই সময়কার মতো যদি বাংলাদেশের পরিস্থিতি ভারতের সাথে খুব সুন্দর একটা সম্পর্ক থাকতো, হুম, এবং আমেরিকার সাথে পূর্বেও কিন্তু বৈরী ভাবাপন্ন ছিল, আমেরিকার সাথে বাংলাদেশের হুম, সুসম্পর্ক হুম, ছিল না। হুম। এখন ভারতের সাথে আমেরিকার সুসম্পর্ক নষ্ট হয়ে গেছে, তো বাংলাদেশের কি অবস্থা হতো? সবার আগে আমি ভারতকে ধন্যবাদ দিতে চাই। আচ্ছা, ভারতকে ধন্যবাদ দিতে চাই যে আমাদের সাথে সম্পর্ক খারাপ করার জন্য।
বড় ভাই বড় ভাইয়ের মতো কাজ করেছে, হুম। সম্পর্ক খারাপ করছে যাতে আমেরিকার ট্যারিফের ফাঁদে বাংলাদেশ না পড়ে, না পড়ে। এটা বুঝাতে এটা চাইছে। ধন্যবাদ দিচ্ছি এই কারণে ভারতকে, যে আমাদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার পর হুম। আমরা পরাধীন থেকে বের হয়ে স্বাধীন হয়েছি। আচ্ছা। পরাধীন থেকে বের হয়ে স্বাধীন হয়েছে। হুম। আজকে আমরা যা করি না কেন আমরা নিজেদের ইচ্ছা মতো আমরা করতে পারি, ইন্ডিয়া থেকে অনুমতি নিতে হয় না। আচ্ছা, একটা বিষয় এখানে বলি, আপনি কি বুঝাতে চাচ্ছেন যে 1971 সালে আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা প্রাপ্ত হয়েছে, হ্যাঁ, আর 2024 সালে আমরা ভারত থেকে স্বাধীনতা পেয়েছি, মুক্ত হয়েছি, এটা বুঝাতে চাচ্ছি। মানে আমাদের স্বাধীনতার দুটা, একটা 1971 আর এটা সেটা পাকিস্তান, আর 2024 2024 হ্যাঁ 36 জুলাই 36 জুলাই সেটা হলো ইন্ডিয়া থেকে আমরা মুক্ত মুক্ত হয়েছে। হয়েছি। আচ্ছা। ইন্ডিয়া আমাদেরকে এমন ভাবে ঘিরে রেখেছিল যে আমাদের সব কিছুতে তাদের হস্তক্ষেপ ছিল। আচ্ছা। শিল্প হুম। তাদের হস্তক্ষেপ ছিল, প্রশাসনের দিক থেকে তাদের হস্তক্ষেপ ছিল, তারপর আপনি চলে যান হচ্ছে গার্মেন্টসে তাদের হস্তক্ষেপ ছিল, আচ্ছা। বাজারে তাদের হস্তক্ষেপ ছিল, ইভেন পেঁয়াজ পর্যন্ত তারা ছাড়েনি। পেঁয়াজেও তাদের হস্তক্ষেপ ছিল। সবকিছু তো হস্তক্ষেপ ছিল, এবং তারা তাদের বিশাল বড় যে একটা মার্কেটিং নেটওয়ার্ক ছিল সেটা তারা ধ্বংস করছে নিজেরা। আর ধন্যবাদ দিচ্ছে এই কারণে, ওদের থেকে বের হয়ে আমাদের উপকার যেটা হয়েছে সেটা আমাদের যে ট্যারিফটা 35% যেটা করছিল আমেরিকা, সেটা আমাদের থেকে মওকুফ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, তাকেও ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে এটা উনি করতে পারছেন, সেটা চলে গেছে পুরোটাই ভারতের ঘাড়ে। আর 2 নম্বর কথা, আপনার জ্ঞানার্থে জানাচ্ছি বা দর্শক আপনাদের জ্ঞানার্থে জানাচ্ছি, যারা চীনে গেছে সফরে তারাই ধ্বংস হয়েছে, যারা চীনে সফরে গেছে তারাই ধ্বংস হয়েছে। এই কারণে আমি কিছুটা উদাহরণ দিই, আপনার কথার মধ্যে উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে ইমরান খান চীনে গেছে, চীনে যাওয়ার পর আসার পর তিনি কিন্তু ক্ষমতাচ্যুত। জিয়াউর রহমান বাংলাদেশে, তিনিও কিন্তু চীনের সাথে দেখা করার পর, সাক্ষাৎ করার পর তিনি শহীদ হয়েছেন। তারপর আমাদের হুসেন মোহাম্মদ এরশাদ, উনিও চীন থেকে দেখা করে আসার পরেই ওনার গণ অভ্যুত্থান কি বলে এটাকে, গণ অভ্যুত্থানের মাধ্যমে তিনি তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এখন বর্তমান যে হামারা মোদি সাহেব, ইনি যাচ্ছেন চীন সফরে, আপনি জানেন এটা। আচ্ছা, কিছুদিন আগে চীন সফরে যাচ্ছেন, এটা আপনি ভালো করে জানেন। গেছেন, সেই কি পূর্ব যে ছক বা পূর্বের যে ম্যাপ বা পূর্বের যে হিসাব নিকাশ দিয়ে আপনি কি বুঝতে পারছেন যে মোদি আসার পর এবং আগামী নির্বাচনে মোদি যে ক্ষমতা আপনার নতুন করে আবার গ্রহণ করতে পারবে, এটা কি আপনার মনে হয়? এটা তো সময় বলে দিবে। সময় বলে দেবে না, এটা সময় বলে দিছে অলরেডি, সে নাই, আর মোদি আর নাই। যাই হোক, আমি যে জিনিসটা আরো বলতে জানতে চাচ্ছি সেটা হলো, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে অস্থিতিশীল অবস্থা, নিজেদের মধ্যে হানাহানি, মারামারি, দলীয় কন্দল, এসব যদি বর্তমান সরকার প্রশমিত করতে পারত, তাহলে কি বাংলাদেশের গার্মেন্টস শিল্প প্লাস বাংলাদেশের বিনিয়োগ বিদেশিদের, সেটা কি আরো বাড়তো না? আপনি কি মনে করেন? অবশ্যই আলিবাবা 40 চোরের মতো অবস্থা হতো। বুঝলাম না, আলিবাবা 40 চোর বলতে? গল্পটা শুনো না? হ্যাঁ, শুনছি। তাহলে এটা দিয়ে তুমি বুঝে নাও, এক কথাই আমি শেষ করে দিলাম। আলিবাবা 40 চোরের মতো অবস্থা, লুটতরাজ, ডাকাতি, হানাহানি, মারামারি, এটা তো বর্তমানে হচ্ছে। না 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 না, হচ্ছে। এখন তুমি যে সরি, আপনাকে আমি তুমি করে বলে বলেন, সমস্যা হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। তা আগামীতে, এখন তো সরকার গঠন কেউ করে নাই, না কেউ করেছে না, আগামীতে সরকার গঠনের পর এর 3 গুণ অথবা 4 গুণ হবে না, এর নিশ্চয়তা কি তুমি সোয়েল দিতে পারো? অবশ্যই এটা আমি দিতে পারছি না, এবং আজ করতে পারছি যে সামনে আরো অরাজকতা সৃষ্টি হবে। জি, আপনার সাথে আমি একমত, এই কারণে বলেছি আলিবাবা 40 চোর। তাহলে এই দেশের কি হবে? এই দেশের কি হবে? সুসংবাদ বয়ে আসতেছে, বাতাসে সুসংবাদ উঠতেছে যে বাংলাদেশের রেমিটেন্স বাড়বে, বাংলাদেশের টাকা বাড়বে, অর্থনৈতিক উন্নয়ন হবে। কিন্তু এইভাবে যদি দলীয় কন্দল, নিজেদের মধ্যে ঝামেলা, ঝুট ঝামেলা থাকে, তাহলে বিদেশিরা তো ইনভলভ হতে চাবে না, ইনভেস্ট করতে চাবে না। এই ক্ষেত্রে পরিত্রাণের কি উপায় বলে আপনি মনে করেন? কেএফসি প্রতিষ্ঠাতা যে ছিলেন, উনি
65 বছর বয়সে সে ব্যবসা শুরু করেছিল। হুম। আপনি জানেন এটা কি জানেন না জানি না। 65 বছরের ব্যবসায় 65 বছর বয়সে সে ব্যবসা শুরু করেছেন। এখন আজ পর্যন্ত পৃথিবীতে কেএফসি চেনে না এমন আমার মনে হয় খুব কম লোক আছে। ইভেন ছোট বাচ্চারাও চেনে কেএফসি। হুম। তো 65 বছর বয়সে কেএফসি সে যার জিরো ফিগার ছিল সে নিজের পুরো পৃথিবীতে পরিচিত করে সাফল্য অর্জন করে সুন্দর আকারে আপনার হচ্ছে ব্যবসা ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। তা আমাদের উচিত যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে আছেন, হুম। তো এই কেএফসির মালিকের মতো যদি ভূমিকা আমাদের বাংলাদেশে যদি পালন করতে পারতেন, বা বাংলাদেশের জনগণ যদি চাইতো যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েই আমাদের সম্ভাবনা আছে আগামী বাংলাদেশ ওই সুন্দরভাবে, হ্যাঁ, সুন্দরভাবে সাজানো গোছানো, এবং আমাদের রেমিটেন্সের কথা বলছেন, ডলারের কথা বলছেন, এবং অন্যান্য যে ব্যবসা বাণিজ্যের কথা বললেন, আপনি যে বললেন বিদেশিরা আমাদের দেশে ব্যবসা বিনিয়োগ করবে বা কি করবে না, এগুলা এই কারণে বললাম যে কেএফসির দিয়ে উদাহরণ দিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমাদের প্রয়োজন বর্তমান সময়ে এবং আগামীতে। আমার মনে হয়, আমি আমার ব্যক্তিগত অভিমত দিচ্ছি, মিনিমাম তার 3 থেকে 5 বছর থাকা উচিত। তবে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রের মধ্যে হয়তোবা দাঁড়াতে পারবে, নয়তোবা আমাদের দেশ আগামীতে খুবই আপনার চরম একটা সীমায় পৌঁছে যাবে, যেটা দিয়ে পরিত্রাণ পাওয়া খুব কষ্টকর হয়ে যাবে। কারণ হচ্ছে কি, রাষ্ট্রের মধ্যে টাকা। আমাদের দেশে আমরা 1971 সাল থেকে শুরু করে বর্তমান 2024 পর্যন্ত আমরা যতগুলো রাষ্ট্রনায়ক দেখেছি এবং যাদেরকে দেখেছি, আমরা যাদেরকে ক্ষমতা দিয়েছি, তারা সবাই কিন্তু ধরেন মোটামুটি প্রথম পর্যায়ে যে কয়েকজন বাদ দিয়ে, প্রথম সারি যারা ছিল তারা বাদ দিয়ে, আপনি 1990-এর পর থেকে একটি দল দেখান যারা দুর্নীতিগ্রস্ত ছিল না, দুর্নীতি করে নাই, টাকা পয়সা মারে খায় নাই, বা হচ্ছে রাষ্ট্রটাকে একটা ভালো জায়গায় যে নিয়ে যাবে এটা না। আমরা পরপর চ্যাম্পিয়ন হয়েছি, আপনার মনে আছে? পরপর একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছি, তাও কিসে? আইসিসি ক্রিকেটে না, ফিফা ফুটবলে না, হাডুডু কাবাডিতে না, লুডুতে না, দাবায় না, দুর্নীতিতে। তাহলে আপনি কিভাবে মনে করেন যে আগামী বাংলাদেশের নির্বাচনের পর নতুন করে যখন সরকার আসবে, সে এই বাংলাদেশ থেকে 70 বছর পিছায় থাকার পর, এখন বর্তমান আমাদের দেশের অবস্থা আমি আরেকটু আপনাকে জানাচ্ছি, জ্ঞান হতে পারবে জনগণের দর্শককে জানাচ্ছি যে আমাদের রিজার্ভে এখনো কিন্তু প্রচুর পরিমাণ টাকা আছে, এবং আমরা ঋণও শোধ করছি। রিজার্ভে জিরো ছিল, এক সময় কি যাওয়ার পর জিরো ছিল। 2024 পর্যন্ত আমাদের যে আপনার রিজার্ভ জিরো ছিল, সেই রিজার্ভটাকে আমরা নিয়ে গেছি একটি মোটামুটি একটা ভালো অবস্থানে এখন আছে আমাদের রিজার্ভ, এবং আমরা আপনার ঋণও শোধ করছি। তো সেই হিসাবে এইরকম একটা অর্থনীতিবিদ, এইরকম একটা রূপকার, এইরকম একজন হচ্ছে স্বদেশ প্রেমিক, এরকম একজন হচ্ছে আপনার ব্যক্তিত্ব, এরকম একটা হচ্ছে আপনার অধ্যাপকের অবশ্যই আমাদের প্রয়োজন। এইরকম মানুষের প্রয়োজন আমাদের বাংলাদেশে যারা দুর্নীতিগ্রস্ত ছিল, দুর্নীতি দায়ে যারা জেলে গেছে অলরেডি, যাদের নামে মামলা আছে, তারা কিভাবে মুখ ফুলায় আমরা আগামীতে আমরা নির্বাচনের মধ্যে জয়ী হব, বা এই বলছে সেই বলছে সবকিছু করছে, কিন্তু আসলে ফলাফল কিন্তু ভাই, আপনি 5 বছর পর যদি আপনার আগামী বছর নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে, আগামী বছর নির্বাচন হওয়ার পর আমাদের বাংলাদেশ আবার সেই সুন্দর করে একটি জিরো, বা ইংলিশে ও বলেন, বাংলায় জিরো বলেন, তাই আসবে 5 বছর পর যখন আবার নির্বাচন হবে। আমরা আমাদের দেশটাকে সেই রকম ভিক্ষুকের মতোই পাবো, আবারও বিদেশিদের দ্বার প্রান্তে যাব যে ভাই আমাদেরকে টাকা দেন ভাই। আর ইন্ডিয়ার সাথে যদি সম্পর্ক আমাদের আজ পর্যন্ত থাকতো, বাংলাদেশে 18 কোটি মানুষের ভিক্ষুকে থাকতো, সবাই ভিক্ষা করেই খাইতো। আমাদের বিশ্লেষক ভাই খুব সুন্দর করে বিশ্লেষণ করলেন, জানি না আপনাদের কেমন লেগেছে। তারপরে একটা বিষয় আছে যে বাংলাদেশ যে লক্ষ্যে বা যেদিকে আগাচ্ছে, যদি অন্তর্কলহ এখন পর্যন্ত বন্ধ না হয়, সৌহার্দ্যপূর্ণ আচরণ প্রত্যেকটা দলের সাথে যদি গঠিত না হয়, একজন আরেকজনকে সমীহ রেসপেক্ট না করে, এবং সামনের নির্বাচনে ব্যাপকভাবে নির্বাচনের দিকে ধাবিত নয়, গণতান্ত্রিক নির্বাচন যদি না হয়, তাহলে কিন্তু বাংলাদেশের সমূহ বিপদ সামনে অপেক্ষা করছে। আমরা দোয়া করি বাংলাদেশ যাতে উত্তরোত্তর উন্নতি করে,
প্রত্যেকের সাথে, প্রত্যেকটা দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখে, নিজের অবস্থাকে সুউচ্চ সুমহান করে, সেই লক্ষ্যে আগায়, এই আশা ব্যক্ত করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ।